টেকওয়ান দ্য র টক্সে আপনাদেরকে অনেক স্বাগত। আমাদের সাথে আজকে যে বিশেষ অতিথি আছেন তিনি ত্রিপুরার এক অনন্য প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি যেমন একাধারে একজন সুলেখক, অপরদিকে তিনি একজন অসাধারণ আলোকচিত্রশিল্পী, আবার অন্যদিকে তিনি একজন পাখি বিশেষজ্ঞ। তিনি যেমন প্রকৃতির রং, শব্দ, সৌন্দর্য এগুলোকে নিজের চোখে দেখেন, ঠিক তেমনি ক্যামেরার ফ্রেমে জীবন্ত করে তোলেন, নিজের লেখায় বন্দি করেন। তাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়, আমরা বুঝতে পারি মানুষের সাথে প্রকৃতির সম্পর্কটা কোথায়। আমাদের সাথে আছেন পার্থসারথী চক্রবর্তী। স্যার স্যার কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, ধন্যবাদ। তোমরা ভালো? একদম স্যার। যে কথাটা আমি আমার ইন্ট্রোতে বলতে ভুলে গেছি সেটা দিয়ে শুরু করছি। আপনার অনেক ধরনের প্রতিভার মাঝখানে আপনার বাচিক শিল্পী হওয়ার গল্পটা চাপা পড়ে গেছে, সেটা নিয়ে স্যার সবার আগে শুরু করব। আসলে প্রতিভা টতিভা তো কিছু না। আমি অনেকটা ওই খেটে খাওয়া মানুষের মতো। আমি শিল্প পছন্দ করি বলে তাতে একটু জড়িয়ে থাকতে পছন্দ করি। সেই বাচিক শিল্পীর যে ব্যাপারটা মানে আবৃত্তি করা, সেটা দিয়েই কিন্তু আমার শুরু। আমি তখন ক্লাস 3-তে আমাদের স্কুলে একজন দিদিমণি ছিলেন, সুদীপ্তা দিদিমণি, এখনো মনে আছে নামটা। তিনি একদিন আমাকে বলেছিলেন একটা খাতা নিয়ে যেতে। নিয়ে যাওয়ার পর উনি এটাতে লিখে দিয়েছিলেন খুব সুন্দর তার হাতের লেখায়, সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতাটা আমার এই মুহূর্তে মনে আসছে না। হ্যাঁ, দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠি লিখে দিয়েছিলেন, বলেছিলেন এটা এবার মুখস্থ কর। সেই দিয়ে শুরু। সেই দেশলাইয়ের কাঠি সুকান্ত ভট্টাচার্যের, সেটা দিয়ে এই আবৃত্তি শুরু করলাম। তারপর তো ধীরে ধীরে কোনোভাবে কারোর যারা শুনতো তাদের কারোর ভালো লাগার কারণে পরবর্তীতে সেটা নিয়ে বহুদিন চর্চা চলে। এমনকি আমি কলেজ পর্যন্ত কি তারপরেও এটার চর্চা চালিয়ে গেছিলাম। এটা অবশ্যই যে বর্তমান আমার অন্য শখ একটু বেশি মাথাচাড়া দেওয়াতে আবৃত্তিটা কম করা হয়, খুবই কম করা হয়। তাও যখন পুরনো কারোর সঙ্গে দেখা হয়, কোনো একসঙ্গে আমরা গল্প গাছা করি, তখন কিন্তু চলেই আসে মাঝে মাঝে আবৃত্তির প্রসঙ্গ বা দু একটা কবিতা বলা। এখন এই মুহূর্তে কোনো কবিতা মনে পড়ছে? এটাই হলো আমার একটা মুশকিল। আমি সবসময় যে মানে যেহেতু চর্চার অভাব, মুখস্থটা সবসময় থাকে না। তাও একটা শোনাই, শোনাতে হ্যাঁ, পারি। একদম স্যার। বুদবুদের মতো উঠেই ভেঙে যাচ্ছে চিন্তাগুলো, ঠিক দানা বাঁধছে না, গেঁথে থাকছে না। একা একা বসে আছি চুপচাপ দুপুর বিকেলের মাঝে। আরও একজন একা, কিন্তু খুব ব্যস্ত, গাছে বসে তার ঠোঁটটি ডালে ঘষছে একটা কালো কাক। হয়তো ভবিষ্যতের শিকারকে খুব জোরে একটা আঘাত দিতে চায়, একটি ঘায়েই তাকে পরপারে পাঠিয়ে দিতে চায়। আমি এই কথাটাই ভেবে ভেবে এতক্ষণ কাটিয়ে দিলাম যে এখন আমি কি ভাববো। কোথা হতে যেন ছুটে এসেছে একটা কাঠবেড়ালি, এসেই দৌড়াদৌড়ি এডাল সেডাল, কিঁচকিঁচ শব্দে নিস্তব্ধতা ছত্রখান, যেন কত ব্যস্ত। দূর হতে ভেসে আসছে একটা টিউবওয়েলের শব্দ, কোনো ব্যস্ত গৃহবধূর কর্মমুখর দিনের বার্তা নিয়ে। আমি শুধু ভাবছি এখন আমি কি ভাববো। কাকটা এইমাত্র উড়ে গেল, কাঠবেড়ালিটাকেও খুঁজে পাচ্ছি না, কলের শব্দও নেই। যে যার কাজ সেরে চলে গেছে, কিন্তু আমার ভাবা হলো না যে এখন আমি কি ভাববো। অসাধারণ স্যার। পড়েছো কোনোদিন এই কবিতাটা আগে? না স্যার। পড়ার কথা না, কারণ এটা আমার লেখা। যাক, এটা একটা বিশাল পাওনা আমাদের জন্য তাহলে। এটা আমি বহুদিন আগে 89-এ লিখেছিলাম। কোথাও প্রকাশিত হয়নি এটা? হ্যাঁ, হয়েছিল, কিন্তু সাধারণ ছোটখাটো পত্রিকায়। ঠিক আছে, এবার পাবলিশড হবে আমাদের। আমাদের এত সুন্দর, আপনি বলছিলেন মনে থাকে না আপনার, এত সুন্দর স্মৃতিশক্তি, 89-এ লেখা আপনার। আসলে ব্যাপারটা এরকম না, যখন আবৃত্তি করতাম তখন প্রায় 2-2.5 ঘন্টার কবিতা মুখস্থ ছিল। কিন্তু ওই স্মৃতিশক্তি বেশি কিছু না, ওই অঙ্কের ফর্মুলাগুলো খুব একটা মুখস্থ থাকতো না, কবিতাটাই থাকতো শুধু। কিন্তু অনভ্যাসে বিদ্যার হ্রাস তো হয়েছে, এখন সেভাবে মনে করতে পারি না হয়তো সবগুলো। না স্যার, আমি লাইক আম অলরেডি অ্যাস্টনিশড। আমরা তাহলে একটু স্যার ক্রোনোলজিক্যালি যাই। আমার যতটুকু ক্ষুদ্র পড়াশোনা বার্ড ওয়াচিং নিয়ে, প্রথমে এটাকে কালেক্টিং স্পেসিমেন্স বলা হতো, এখন বার্ড ওয়াচিং বলা হয়। এইভাবে তফাৎটা হয়তো বোঝাটা একটু মুশকিল। একটা জিনিস বলি, একটা সময় তো কালেক্টিং স্পেসিমেন কি করা হতো, পাখিটাকে মেরে ফেলা হতো। আচ্ছা। মেরে ফেলে তার পালক
বিন্যাস, তার এগুলিকে প্রিজার্ভ করা হতো বা স্টাফ করা হতো। এখন তো সেভাবে করা হয় না, হয় ছবি তুলে বা পরবর্তীতে যেগুলো এসেছিল খুব ভালো পর্যবেক্ষক যারা ছিলেন সেগুলিকে দেখে ছবি আঁকতেন। তো এই করে করে ব্যাপারটা হয়তো সেই মেরে যে পাখিটাকে রাখা তার থেকে ছবি দেখা বা মানে পাখি দেখা বা ছবি তোলাতে এসছে, সেটার জন্য হয়তো বা এসছে, আমি জানি না। এটা আমি শিওর না, আমি আমার অনুমান থেকে বললাম। আপনি কোথা থেকে শুরু করলেন? আপনার প্রথম ইন্সপিরেশনটা কোথায়? খুব একটা মানে ওই আ আ গতানুগতিক একটা প্রশ্ন, আপনার ইন্সপিরেশন কে? ওসব কিন্তু আমি যেটা জানতে চাইছি আপনার শুরু, আপনার কিভাবে মনে চাইলো যে আমি বার্ড ওয়াচিং করব? রাইট। এখানে একটা কথা, আমি বার্ড ওয়াচিং করি না বেসিক্যালি। আমি পাখির ছবি তুলি। আচ্ছা। আমার ছবি তোলাতেই ভীষণ আনন্দ। বহুদিন আগেই ছবি তোলা শুরু। ১ম দিকে আমি অ্যাম মানে একদম শুরুর দিকে তো ওই যা হয় মানুষ, ছাগলছানা ঘাস খাচ্ছে সবকিছুরই ছবি তোলে মানুষ। তো পরবর্তীকালে আমার ম্যাক্রো ফটোগ্রাফি যেটা, যদিও এটা কমার্শিয়াল কথা, আসলে মাইক্রো ফটোগ্রাফি হওয়া উচিত। মানে ভগবানের যে ছোট্ট, ছোট্ট সৃষ্টিগুলো, মানে যারা ভগবান মানে, আমি প্রকৃতির সৃষ্টি বলব। প্রকৃতির ছোট্ট যে সৃষ্টিগুলো, গড অফ স্মল থিংস, সেই ছোট্ট জিনিসের ছবি তোলা, হয়তোবা একটা পোকা বা ছোট্ট, ছোট্ট ফুল, সেইগুলিতেই মগ্ন হয়ে গেলাম। ক্যানন সেটা ১ম শুরু করেছিল ম্যাক্রো ফটোগ্রাফি বলে, সেজন্য অনেকেই এটা ম্যাক্রো ফটোগ্রাফিতেই জানে। বেসিক্যালি ছোট্ট জিনিসের ছবি তোলা। তো তা নিয়ে কাটলো বহুদিন। তখন মাঝে, মাঝে হাতের কাছে দেখে গেলাম কোনো একটা পাখি হয়তো ছবি তুলে নিয়েছি, কিন্তু সেভাবে সেটা মনোযোগ টানেনি। কারণ এটা অবশ্যই সত্যি কথা, একটা পোকাকে খুঁজে পেলে তার ছবি তোলাটা অনেক সহজ। কারণ তার নড়াচড়াটা কম করে। বা যদি নড়েও বা তার ওই ডালটাতে যদি ২ একটা টোকা মারা হয়, সে চুপ করে বসে যায়। আমার ছবি তোলার জন্য যথেষ্ট সময় ততটুকু পেলে। কিন্তু একটা পাখিকে সেভাবে আমরা পাই না। পাখি তো উড়ে পালাবেই। এবং আমার একটা সময় মনে হতো ত্রিপুরায় বোধহয় কাক, শালিক আর ফিঙে ছাড়া কোনো পাখি দেখা যায় না বা চড়ুই। তো পরবর্তীকালে আমার অফিসে আমার বস হিসেবে এসেছিলেন মনীশ কুমার স্যার। তিনি খুব ভালো বার্ড ফটোগ্রাফি করেন। তো তার পাল্লায় পড়েই তার সঙ্গে ঘুরতে যাওয়া বা পাখির ছবি তুলতে যাওয়া, এবং তখনই তার একটা অপার আনন্দ পেয়ে যাই। মানে সহজে যা পাওয়া যায় না, তাকে পেলে যে আনন্দটা হয়, সেই আনন্দটা খুব শুরুর দিকে পেয়ে যাওয়ার কারণেই হয়তো সেটাকে আর ছাড়তে পারিনি, ধরে রেখেছি এতদিন ধরে। এটা হলো আসল গল্প। মানে পাখিতে শিফট করার। আমি আমি আমার কাছে কোনো বেশি একটা নলেজ নেই লেন্স সম্পর্কে, বাট ইটস টু অ্যাট্রাকটিভ আর ইটস টু বিগ। হ্যাঁ, এটা পাখির ছবির জন্য। আমার কিন্তু খুব ছোট, ছোট লেন্সও আছে। আচ্ছা। নানা জিনিসের জন্য নানা রকম। যেহেতু এখন পাখিটাই বেশি করি বা একটা গ্রুপে যাই, সেইজন্য পাখির ছবি তোলার ছবিও বেশ কিছু হয়ে যায়। এজন্য বড় লেন্সটা দেখা যায়। সেটাই বেসিক্যালি একটা 800 mm লেন্স, 800 আচ্ছা। mm। মানে আমরা যদি এভাবে বলি, মানে একটা রাফ আইডিয়া দিচ্ছি ব্যাপারটা। আমরা যে দেখি সেটাকে মোটামুটি 50 mm আমরা ধরতে পারি। 50 বা 55 mm। মানে আমাদের দেখার আ ক্ষমতাটা ১৬ গুণ বাড়ালে যেটা হবে, মানে ১৬ গুণ আ ছোট জায়গাটাকে আমরা বড় করে দেখছি। এইটুকুই হলো ওই আচ্ছা। লেন্সের মূল কথা। যেহেতু পাখির খুব কাছে যাওয়া যায় না, দূর থেকেই তুলতে হবে, এজন্য ওই লেন্স ব্যবহার করতে হয়। সো এখন এখন কি করছেন? মানে এখন রিসেন্ট কোনো প্রজেক্টে কাজ চলছে আপনার? সেভাবে তো কোনো প্রজেক্ট হিসেবে আমি কাজ করি না। আ আমার ছবি তুলতে ভাল লাগে তাই ছবি তুলি। ছবি তোলার আনন্দেই ছবি তুলি। তাও আরেকটা জিনিস একটা অর্ধসমাপ্ত হয়ে আছে, সেটাকে পরিপূর্ণ করার ইচ্ছে আছে। একটু সময় চাই তার জন্য। সেটা হলো আ আমি আর্কিওলজিক্যাল অ্যাসেটস অফ ত্রিপুরা নিয়ে কিছু কাজ করেছিলাম। কিছুটা এগিয়েছে, মানে ত্রিপুরা পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর কিছু ছবি। তো এখনো শেষ করতে পারিনি। শেষ করলে একটা বই আকারে সেটাকে প্রকাশ করার ইচ্ছে আছে। আর আপনি বলছিলেন আপনি পাখি গবেষক নন। গবেষণা তো আমি করি না। ছবি তুলি। এটাকে কিসের আওতায় ফেলবেন স্যার তাহলে? এত পড়াশোনা, এত এটা খোঁজ তো খবর ছবি রাখা। তুলতে যা নেশা লাগে। আমি যখন আমি একটা মজার কথা বলি। আর্কিওলজি নিয়ে যখন পড়াশোনা শুরু করেছিলাম, ১ম তো ছবি তুলছি। মানে আমার যেটা হয়, ছবি তোলাটাই আমার ১ম আকর্ষণ হয়। তো উল্টোপাল্টা বলতাম তখন, কারণ পড়াশোনা করিনি। তাতে একজন বয়স্ক লোকের একটা ধমকও খেয়েছিলাম। তখন জিদ চেপে যায়। তো পড়তে শুরু করি। পড়তে, পড়তে এমন একটা জায়গায় এসেছি, তারপর ওই ভদ্রলোকই বলেছিলেন যে, "পার্থর একটা জিনিস খুব ভাল লাগে। ও যদি কোনো কিছু করবে বলে স্থির করে, সেটা শেষ দেখে যাবে।" নিজের ঢাক নিজে পেটালাম। স্যার আপনার একটা পোস্ট দেখলাম ফেসবুকে রিসেন্টলি অ্যাবাউট eBird, যে এটা কি কোনো একটা মানে বড় সংস্থা? ইবার্ড আসলে একটা ওয়ার্লড ওয়াইড সংস্থা। আম সেটা ১৯১২ সালে খুব সম্ভবত তারা ১ম শুরু করে। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বা তার অল্প আগে। তো এখন সেটা হয়েছে কি, সারা বিশ্বে বিভিন্ন ভলান্টিয়াররা
তারা প্রতিদিন কি পাখি দেখছে তার একটা ডেটা তাতে আপডেট করতে থাকে। এই আপডেট করার কারণে একটা বিশাল ডেটাবেস তৈরি হয়েছে, যে জন্য অনেকে আবার তাদের হিস্টোরিক্যাল যে পাখি দেখেছিলেন, কি পাখি দেখেছিলেন, কখন, কোথায়, কোন সময়, সেগুলো আপলোড করাতে আগের সঙ্গে বর্তমানে এটা তুলনাও করা যাচ্ছে। এই বিশাল ডেটাবেসের কারণেই যারা গবেষক তারা এটা নিয়ে দারুণ সব গবেষণাও করছেন। এইটাই আসলে ইবার্ড একটা অর্গানাইজেশন। এখন ভারতে আমার যতদূর ধারণা প্রায় 57,000 ভলান্টিয়ার আছেন যারা নিয়মিত তাতে তথ্য, ছবি, কল রেকর্ডিং এগুলো আপলোড করেন, ভিডিও আরে বাহ। এগুলো আপলোড করেন। আপনার পছন্দের সবচেয়ে সেরা 5জন পাখি, সবচেয়ে পছন্দের 5টা পাখি? আসলে এইভাবে তো বিচার করাটা মুশকিল যে সবচেয়ে পছন্দের পাখি বা সবচেয়ে মানে 5টি পাখি। তো আমি ত্রিপুরার আঙ্গিকে বলি। ত্রিপুরার আঙ্গিকে যে পাখিগুলো আমাকে খুব আকর্ষণ করেছিল তার মধ্যে একটাকে বলে চেস্টনাট উইং কাক্কু। সেটাকে দেখতে না অনেকটা কাকাতুয়ার মতো দেখতে, এবং সেটা আকর্ষণ করার একটা মূল কারণ, আমরা জানি পরিযায়ী পাখিরা তো ত্রিপুরায় আসে। কখন আসে? উইন্টার্সে। এটা গ্রীষ্মে আসে, এটা সামার ভিজিটার। এবং শুধু এটা না, আমরা আরেকটা পাখির নাম বললেই অনেকে বুঝতে পারবে, সেটা হলো চাতক। হ্যাঁ, সেটা কিন্তু সামার ভিজিটার, আচ্ছা। গ্রীষ্ম বা ওই বর্ষার সময়টাতে চাতক আসে। আমাদের বাঙালি মানে এই অঞ্চলের পাখি নয়। না, তবে চাতকের একটা অদ্ভুত গল্প আছে। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে দেখা যায়, বা ভারতের ইয়েতে সাউথ ইন্ডিয়াতে পাতক চিরস্থায়ী চাতক। কিন্তু অনেকেই বলেন আমাদের এখানে যেগুলি পরিযায়ী হয়ে আসে সেগুলি ইন্ডিয়া থেকে আসে না, সেগুলি খুব সম্ভবত আফ্রিকান কোনো কান্ট্রি বা সাউথ আফ্রিকা থেকে আসে। কিন্তু সেটা নিয়েও আবার খুব ঐক্যমতে না, মানুষ দ্বিমত আছে প্রচণ্ড। কেউ বলছেন না এগুলি ভারতীয়রই স্থানীয় পরিযায়ী, কেউ বলছেন যে না এগুলো ঘুরে আসে দূর থেকে। পরিযায়ী বলাতে আমি একটা জিনিস বলি, পরিযায়ী মানে কত রকম আছে আমরা নর্মালি তো বুঝতে পারি না। পরিযায়ী পাখি মানে আমরা ভাবি সাইবেরিয়া থেকে আসছে, আসলে সাইবেরিয়া থেকে খুব কম পাখি আসে। বেশিরভাগ হিমালয়ে যেগুলি ঠান্ডা সহ্য করতে পারে না, শীতকালে ঠান্ডার কারণে নিচে নেমে আসে। এটা একটা। দ্বিতীয় হলো খুব স্বল্প দৈর্ঘ্যের পরিযায়ী, 200-100 কিলোমিটার এই দিক থেকে ওদিকে যায়। কিছু কিছু আছে মানে মাঝারি, হয়তো 500-600 কিলোমিটার। কিছু কিছু আছে মানে প্রচণ্ড, মানে একদম এক মেরু থেকে আরেক মেরুতে যাওয়ার মতো প্রায় অবস্থা। তো এই জন্য একটা দীর্ঘ যাত্রায় যায় পরিযায়ী। কোনো কোনো পাখি আমরা দেখেছি এক পিঠে প্রায় 18,000 কিলোমিটার পথ পাড়ি দেয় ইয়ে করার জন্য, পরিযোজনের সময়। আবার কিছু হচ্ছে শুধু হাইটে, মানে হিমালয়ের উপর থেকে হিমালয়ের নিচে, খুব একটা এদিক সেদিক যায় না, শুধু নিচের দিকে নেমে আসছে। হিমালয় না, অনেক পাহাড়ি থাকতে পারে এই ঠান্ডার কারণে। এইরকম মানে মূলত এই জন্য 4 ধরনের পরিযায়ী পাখি কথা বলা হয়। আচ্ছা আচ্ছা, স্যার দুটো হলো, আর 4টে বললাম তো। একটা হলো স্বল্প দৈর্ঘ্যের, না মাঝারি দৈর্ঘ্যের, চাতক, আচ্ছা ওইটা। আরেকটা ত্রিপুরার জঙ্গলে দেখা যায়, সেটাকে গ্রিন ম্যাকপাই বলে অনেকে, সবুজ তাওরা। এত সুন্দর পাখিটা, কিন্তু মানে খুব লাজুক, এক ঝলক দেখিয়ে খুব পালিয়ে যায়। তার সবুজের মধ্যে লাল, কিছুটা খয়েরি, এই টাইপের রং মিলিয়ে এটা এত সুন্দর, মানে দেখলে একদম মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাছাড়া আমার কাছে আরেকটা যেটা খুব অনেকদিন অপেক্ষার পর পেয়েছিলাম একটা পাখি, সেটা ত্রিপুরায় আছে কিন্তু সেটাকে খুব স্থির অবস্থায় দেখা যায় না। সেটাকে বলে এমার্ল ডাভ। সেটা খুব মানে মনে হবে মিসাইলের মতো উড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যখন প্রথম ছবি তুলে খুব আনন্দ হয়েছিল বহুদিনের অপেক্ষার পর। আরেকটা পাখি, সেটা হলো বাংলা শকুন, যেটাকে বলে, যেটা এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। বাংলা শকুন পাখিটাকে যখন প্রথম তুলেছিলাম সেটারও একটা খুব ভালো স্মৃতি। সেটা মূলত কল্যাণপুর অঞ্চলেই মাঝে মাঝে দেখা যায়, এখনো আসে। আপনি ত্রিপুরার বাইরে কোথাও গিয়েছেন মানে পাখির খোঁজে? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? সুন্দরবন গেছি, দেন নর্থ বেঙ্গল গেছি। নর্থ বেঙ্গলে একটা পাখির ছবি তুলেছিলাম, যিনি আমাদের গাইড ছিলেন, উনি বলছিলেন খুব সম্ভবত সেটা সেই মুহূর্তে একটাই পাখি আছে ইন্ডিয়াতে, কিন্তু মানে অ্যাটলিস্ট আইডেন্টিফাই হয়েছে একটা পাখি। এত এন্ডেঞ্জার্ড? না, এটা এন্ডেঞ্জার না, ভারতে কম আসে আর। আচ্ছা স্যার, আপনার একটা ট্রলি ব্যাগের মধ্যে লেখা আটলান্টা, আবুধাবি অ্যান্ড কলকাতা, এটার পেছনে কি রহস্য স্যার? গল্পটা হলো এরকম, বেসিক্যালি বাক্সর ট্রলিটা আমার না, এটা আমার জামাইবাবুর, যিনি আমার ফটোগ্রাফির গুরুদেব। উনি প্রায় প্রত্যেক বছরই আমার চাহিদা মতো আমেরিকা থেকে আমার জন্য ফটোগ্রাফির ইকুইপমেন্ট এনে দেন। তো কিছু কিছু জিনিস এসছে, যে জন্য ট্রলিটা এখন আমার বাড়িতে। ও আচ্ছা। ত্রিপুরাতে এমন অনেক পাখি আছে যেগুলো এখন এন্ডেঞ্জার্ড লিস্টে। হ্যাঁ,
আপনি ওগুলোর মধ্যে মানে কোনগুলো বেসিক্যালি আমি দুটো পাখি তুলেছি যেগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তার একটা তো বললাম বাংলা শকুন, হ্যাঁ। আর একটা আছে যেটাকে বলে ইয়েলো ব্রেস্টেড বান্টিং। এটা একটা ছোট্ট চড়াইয়ের মতো পাখি। তো ইয়েলো ব্রেস্টেড বান্টিংটার হলদে বুক চটক বোধহয় বাংলা নামটা, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেটার আসলে ওইটা এন্ডেঞ্জার্ড হয়েছে। তার যে ডিম পাড়ার পরিবেশ বা থাকার পরিবেশ সেটা হলো ক্ষেত, মানে আমাদের যেখানে ধান টান ধান হয় সব ক্ষেত, জায়গায়। হ্যাঁ। কিন্তু সেগুলোতে এত কীটনাশক দেওয়া হয় যে সেগুলো সেভাবে থাকতে পারছে না। প্লাস চায়নারা এই পাখিটাকে কি রাইস বার্ড হিসেবে খেয়ে ফেলে, প্রচুর মেরে ফেলা হয়েছে, এই জন্য এটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ডের পর্যায়ে চলে গেছে। আর বাংলা শকুনের ব্যাপারটা হলো একটা ওষুধ যেটা গবাদি পশুকে তার দুধ বৃদ্ধির জন্য খাওয়ানো হয়, এবং সেই গবাদি পশু মারা গেলে তো শকুন খায়, তখন তার মাল্টিপল অর্গান ফেলিউর হয়ে যায়, এবং সেই কারণে তারা খুব দ্রুত হারে প্রায় 90% পাখি মারা গেছে পৃথিবী থেকে। এই জন্য এটাও ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড। আমি ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড দুটোই, কিন্তু তাছাড়াও ভার্নারেবল বা এন্ডেঞ্জার্ড এরকম আরও অনেক পাখি পেয়েছি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের লেকে একটা এরকমই মাইগ্রেটরি বার্ড আসে। হ্যাঁ, সরালি আসে বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখেছি সেটা। যেটাকে ভুল করে এখানকার মানুষ বলে বালিহাঁস, এগুলো বালিহাঁস না, হ্যাঁ, সরালি। বালিহাঁসটা অন্যরকম, যেটা আরো একটু ছোট হয়, দেখতে অন্যরকম একদম। সরালিকে ভুল করে বালিহাঁস বলে, এবং ভাবে এটা যে আসে সাইবেরিয়া কোথা থেকে, থেকে তাহলে? হিমালয় থেকে। হিমালয় থেকে এটাও? হ্যাঁ। এবং আরো একটু মজার কথা বলি, যে আমরা যে পরিযায়ী পাখি বলি, পরিযায়ী পাখির আসলে সংজ্ঞা কি এইভাবে, আমরা এমন একটা পাখি পেয়েছি যারা বছরের মধ্যে 9 মাসে ত্রিপুরাতে আমরা দেখি। 3 মাসের জন্য সেটা চলে যায় টাইগা অঞ্চলে, সেটাকে টাইগা ফ্লাই ক্যাচারি বলা হয়। টাইগা হলো পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল, যেটা উত্তর চায়না, হ্যাঁ, রাশিয়ার পাশটাতে, একদম হ্যাঁ। ওই দিকটাতে বিশাল বনাঞ্চল আছে একটা, চীনের উত্তর দিকটা যেটা সাইবেরিয়া অঞ্চলে। সেখানে 3 মাস থাকে, বাকি 9 মাস এখানে থাকে, তবুও আমরা তাকে বলছি পরিযায়ী। তার কারণ এইগুলো অনেকটা ওই বাই বার্থ সিটিজেনশিপের মতো, যেখানে ওরা ডিম দেয় বা বাচ্চা ফোটায় সেই জায়গাটাকে ওদের নেটিভ অঞ্চল বলা হয়। তো সেটা ওইখানে গিয়ে ডিম পারে বা বাচ্চা দেয়, যে জন্য এখানে 9 মাস থাকলেও সেটা আমাদের ক্ষেত্রে পরিযায়ী। আচ্ছা, দ্যাটস গ্রেট। স্যার, চা ভাল লাগে না কফি ভাল লাগে? কফি। তাহলে কোল্ড ড্রিঙ্ক কেন খেলেন? এটা আরো ভালো লাগে। আপনি জানেন যে এখন যে লিস্ট বেরিয়েছে সবচেয়ে আনহেলদিয়েস্ট ফুড, এর মধ্যে 1 নম্বর স্যার কোল্ড ড্রিঙ্ক। এটা ফুড ধরা যায় কি? আচ্ছা, ড্রিঙ্ক, আচ্ছা তাই বলে? না, আমি তো জানি আরো আনহেলদি আছে, ওই যে না, টপ 10 লিস্ট বেরিয়েছে, এর মধ্যে নাম্বার 1 কিন্তু না কোল্ড না, ড্রিঙ্ক। আমি যেটা জানি এগুলো নাকি আরো খারাপ, তাও তো খায় মানুষে। এটা আমি জেনে শুনে বিষ করেছি পান। জাস্টিফাইড। তাহলে নো, কোল্ড ড্রিঙ্ক না, বন্ধ কিন্তু হচ্ছে আমি না। মানে খুব সিরিয়াসলি বলছি, সেটা একটা কথা আমি কমিয়ে ফেলছি দ্রুত বেগে, প্রায় ছেড়েই দিয়েছি বলা যায়। আচ্ছা, তাহলে ফ্রি টাইমে নর্মালি আপনি এমনিতে খান কফি, হ্যাঁ, নর্মালি আমি কফি খাই। বাট এরপরে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কটা রিয়েলি খুব কম, এমন না যে আমি খুব রেগুলার খেতাম এক সময়। আমার ওজন বাড়ার একমাত্র কারণ কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, নাও দ্যাট উই আর কমফোর্টেবল, আমি একটু স্যার একটু ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে ঢুকছি এবার। আপনি পাখিদের প্রচণ্ড পছন্দ করেন, আবার অন্য পাশে আপনি বলছেন আপনি খুব মাংসাশী ধরনের একজন লোক। মানে আপনি কি অ্যানিম্যাল লাভার, বার্ড লাভার, বার্ডকে এতই বেশি পছন্দ করেন যে আপনি খেয়েই ফেলেন? না, ব্যাপারটা ওইভাবে হয়তো অতি সরলীকরণ করা যাবে না। আমরা যারা মানে সবুজ বা নেচার পছন্দ করি, তারা কি ধান খাই না? আচ্ছা, ওকে। আমার খেতে হবে, আমার এই খাবার চয়েসটা মানে প্রকৃতি আমাকে দিয়েছে। আমি হয়তো বাঁচতে পারি না, আমি এটা খাবো না সেটা খাবো, কিন্তু আমি যাই খাই কারো না কারো মরতেই হচ্ছে। সেভাবে যদি দেখো, আমি যদি এক মুঠো ভাত খেতে চাই, তার জন্য যতগুলো প্রাণকে আমার মারতে হয়, একটা প্রাণ মেরে কিন্তু তার চেয়ে বেশি মাংস পাওয়া যায়। আমি জাস্টিফাই করছি না, আমার ভালো লাগে দেখে খাই। আমি ছোটবেলা থেকে আমার এটাতেই অভ্যাস, আমি আমিষাশী, ছোটবেলা থেকে এই অভ্যাসে আছি। আমার কখনো মনে হয়নি যে তার থেকে আমার বেরিয়ে আসতে হবে, কারণ আমি যতদূর জানতে পারি এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে প্রয়োজন, যেগুলো একমাত্র অ্যানিমেল প্রোটিন থেকেই পাওয়া যায়। তো সেটা যারা খায় না তাদের ফাইন, কিন্তু যারা খায় তো ওকে। আচ্ছা, ওকে। বিকজ এটা মানে ভেজিটেরিয়ান হওয়া, নন ভেজিটেরিয়ান হওয়ার এখন তো ট্রেন্ড চলছে যে ভিগান হয়ে যাবে। হ্যাঁ, তো
তাই বলে এটা অ্যাকচুয়ালি একটা চর্চার বিষয় আজকাল, যে কতটুকু এথিক্যাল একটা প্রাণ হত্যা করা। হ্যাঁ, আমি ততটুকু বলবো যে আমার খাওয়ার জন্য বা কনজিউম করার জন্য যতটুকু দরকার ততটুকু এথিক্যাল, শখের জন্য যেটা দরকার সেটা আনএথিক্যাল। ভগবানে বিশ্বাস করেন স্যার? না, আর সেটার পেছনে কেমন কারণটা কি? কোনো কারণ নেই, মানে বিশ্বাস করার মতো তেমন একটা কারণ হয়তো খুঁজে পাই না। কিন্তু আমি একটা জিনিস বলি, আমি অনেককে বলি আমি আসলে হালকা নাস্তিক, পুরোপুরি নাস্তিক নই। হালকা নাস্তিক ব্যাপারটাকে অনেকে জানতে চায়। আসলে আমি যদি কারোর বাড়িতে আমাকে পুজো নিমন্ত্রণ করে আমি যাই, প্রসাদ দিলে তাও খাই, কিন্তু মানে ভগবান আমি তোমাকে 5 টাকার ফুল বেলপাতা কিনে দেবো, তুমি আমার পরীক্ষা পাশ করে দাও, ওইটাতে কোনো বিশ্বাসই নেই। এমনকি বাড়িতে যদি কোনো পূজা হয় তার আয়োজন করে দিই, কারণ প্রসাদ খেতে আমি ভীষণ পছন্দ করি। মানে আমার অনেকটা ওই জিভে প্রেম করে যে এইজন সেইজন সেই টাইপের একটা ব্যাপার আছে আমার। তো সেটা হয়তো হয়, সেই জন্য যারা পূজা করে তাদের প্রতি আমার বিন্দুমাত্র বিরূপ ভাব নেই। এমনকি আমি বলছিলাম তোমাদের সঙ্গে প্রথম কথায় কথায়, আমার যিনি সবচেয়ে ভালো বন্ধু উনি একজন সন্ন্যাসী। তো বেশ কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে আমার বন্ধুত্ব আছে, খুব দারুণ গল্প গুজব হয় তাদের সঙ্গে। কিন্তু তার মানে এই না যে আমি মানে একদম ঈশ্বর ভক্তি করে রোজ পূজা আর্চা করে এটাও এতে ঢুকতেছে স্যার, যেহেতু কথাটা উঠলোই, জিভে প্রেম করে যেজন সেইজন সে বিছেন ঈশ্বর। আহ, একটু লেখালেখির দিকে ঢুকছি আপনার। রিসেন্টলি যে বইটা পাবলিশ হচ্ছে সেটা সম্পর্কে যদি একটু বলেন স্যার। না, আমার তো এখন কিছু পাবলিশ হচ্ছে না। যেটা আমি ভেবে রেখেছিলাম, যেটা কাজ করা এখনো অনেকটা বাকি, সেটা হলো ত্রিপুরার পুরাতাত্ত্বিক নিদর্শন যেগুলি আছে সেগুলি নিয়ে আর্কিওলজিক্যাল অ্যাসেটস অফ ত্রিপুরা কিছু করার। কিন্তু তার কাজ এখনো, ছবি তোলাও বাকি আছে, লেখালেখিও প্রচুর বাকি। কারণ এই ধরনের একটা কিছু বই করতে গেলে প্রচুর পড়াশোনা দরকার। অবশ্যই আমি রাজমালাগুলোকে নিয়ে প্রথম পড়া শুরু করি, তারপর বেশ কিছু পুরনো বই পেয়ে যাই আর্কাইভে। তো সেগুলোকে দেখে এখন সেগুলিকে ওই একটা জায়গায় এনে লেখাগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো তো করতে হবে। কাজ তো প্রচুর বাকি। আপনার প্রথম বইটা খুব ইন্টারেস্টিংলি আমাদের কাছে, সবার কাছে মানে খুব প্রিয় আর কি, আনন্দ লেখন। হ্যাঁ, স্যার, ওটার সম্পর্কে স্যার একটু আমাদের। আসলে আনন্দ লেখনের যে গল্পগুলো সেগুলো ছিল জীবন থেকে নেয়া বিভিন্ন মজার ঘটনা একত্রিত করে 54টা গল্প নিয়ে আমরা এটা করেছিলাম। তো আমি ইনিশিয়ালি এমনি মজা করে করে সোশ্যাল মিডিয়াতে লিখতাম। তো আবার বলতে হয়, আমার একজন প্রচণ্ড মানে ভালো বন্ধু, কাছের বন্ধু সন্মাত্রানন্দ, যিনি বিশাল পণ্ডিত এবং সুলেখক, তার মূলত তারই উৎসাহে সেটাকে বই আকারে প্রকাশ করতে যাওয়া। দেন আমার যিনি প্রকাশক বন্ধু আছেন আগরতলায়, নিহারিকা পাবলিশার, সে এগিয়ে এলো। যে প্রিন্টিং করলো আমার আরেক বন্ধু, সে এগিয়ে এলো। এই করে বইটা তারা ছাপালো। এবং সেই একটা পেপার ব্যাক স্টাইলের খুব হালকা করে, যেটা সহজ পাঠ্যের মতো সহজে যেন এটাকে ক্যারি করা যায় এরকম ভাবনা থেকে তারা করেছিল। জীবনের নানা মজার ঘটনার, যা বেশিরভাগ ক্ষেত্রে আমার অথবা আমার বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকেই একটু গল্পের আকারে সাজানো, কিন্তু তার মূল যে ঘটনাটা সেটা ঘটেছে, এভাবেই করা। আমার এবং ক্যামেরার পিছনে আমার অনেকদা, আমাদের দুজনেরই টংঘর খুব পছন্দের। স্যার, টংঘর নিয়ে আপনি বলছিলেন ক্যামেরার পেছনে যে এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এইটাও আসলে যে বর্তমানে একজন ডেন্টাল সার্জন, তার ছোটবেলার একটা ঘটনা, সেটা নিয়ে এই গল্পটা। তো গল্পটা এখানে না হয় সেভাবে ব্যাখ্যা নাই, একটু ব্রিফলি স্যার, একটু ব্রিফলি। আমি তো দেখাতে পারবো না আমাদের দর্শকদের, সেটা একটু ব্রিফলি বলে দিন স্যার। আসলে হয়েছিল কি, ও তখন খুব ছোট, কোনো কারণে ওর পেটে ব্যথা বা কিছুটা সমস্যা, তো ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার স্বভাবতই প্রশ্ন করেছেন যে ওর পায়খানা কেমন। তো সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল টংঘর। সবাই বুঝতে পারেনি যে ব্যাপারটা কি হলো টংঘর মানে। মানে ও বলছিল মানে ওর এতই শক্ত হয়ে গেছে ওর পায়খানা বা পটি, যেটা ওই পড়লে এরকম ভাবে টং করে করে ঘর করে সেটা ঘুরিয়ে যায়, সেটাই বলতে চেয়েছিল। স্যার, আপনার টেবিলে একটা কাগজ রাখা, বিশ্ব ইতিহাসে ফটোগ্রাফি, তার মধ্যে আবার ত্রিপুরার জন্য একটা ছোট্ট কলাম। এই ব্যাপারটা কি স্যার? আসলে কোনো একটা জায়গাতে একটা অনুষ্ঠানে ফটোগ্রাফি নিয়ে কিছু বলতে বলা হয়েছিল, সেজন্য এগুলি আমার আসলে প্রস্তুতি। সবসময় তো সব কথা মাথায় থাকে না, সেগুলিকে নোট করে নেওয়া। তো আমি আসলে কলম দিয়ে লেখার চেয়ে টাইপ করে লিখতে বেশি পছন্দ করি। যে আনন্দের লেখন বা লাবণ্যময়ী লাল জুতো বইগুলির কথা বুঝতে, সম্পূর্ণটা আমার নিজের হাতে টাইপ করা। আচ্ছা। তো এইরকমই সেগুলিকে একটা জায়গায় জড়ো করে রাখা, নেট ঘেটে ঘেটে তথ্য বার করে। তো ওই কাগজটা এরকমই একটা কিছু। ইন্টারনেটের কথাই যখন উঠলো স্যার, আমাদের একটা খুব জিজ্ঞাসা ছিল, যেটা যখন আপনি পাখির খোঁজে যান, আপনি কি আগে থেকে নির্ধারণ করেন যে এই পাখিটার খোঁজে যাচ্ছি,
বা পাখিটার ছবি তোলার পর কিভাবে আপনি বুঝে পান যে এটাই এক্স্যাক্টলি ওই পাখিটাই? কারণ অনেকগুলো একই রকম দেখতে পাখি, তাদের মধ্যে তফাৎ এত কম যে সেটা বোঝাই মুশকিল। এটা একটা দারুণ কথা। আসলে আমরা দুটোই করি। কখনো কখনো পাখির খোঁজে যাই, কখনো কখনো এমনি যাই, পাখি পেয়ে গেলাম, যেটা পেলাম, যা পেলাম। পাখির খোঁজে যাই কীরকম, কেউ হয়তো আগে দেখেছে বা খুব কাছাকাছি সময় সেটা দেখা গেছে, অথবা বছরের একটা বিশেষ সময়ে এই পাখিকে দেখা যায় ওই অঞ্চলে, ওইসব জেনে বুঝে যাওয়া। হুম। আরেকটা এমনি ঘুরতে থাকা, জলে জঙ্গলে যেখানে পেয়ে গেলাম তুলে নিলাম। আর পাখি চেনার ক্ষেত্রে অবশ্যই যেগুলো বেশি ছোট পাখি তাদের ক্ষেত্রে অসুবিধাটা বেশি হয়, কারণ খুব কাছাকাছি দেখতে হয় পাখিগুলো। তো আমাদের অনেক সময় বিচার করতে হয় তার ডানাতে কোনো স্ট্রাইপ দাগ আছে কিনা, দাগ থাকলে কয়টা দাগ, দুটো পুরো দাগ নাকি একটা পুরো একটা হাফ, নাকি একটাই দাগ, সেই দাগটা কি হলদেটে না সাদাটে, তার ঠোঁটের রং কি, তার পায়ের রং কি, এসব নিয়েও আমাদের প্রচুরভাবে বিশ্লেষণ করে পাখিটাকে চিনতে হয়। তো পাখি চেনার ক্ষেত্রে মূল জায়গাটা হলো বই, বিভিন্ন বই আইডেন্টিফাই কীভাবে করতে হবে পাখিকে সেগুলো বলে দেয়। দেন নেট আছে। আমরা শুরুর দিকে বই দিয়ে করলেও বর্তমানে কিন্তু বিভিন্ন অ্যাপ আছে, তাতে যদি পাখির ছবি আপলোড করি তারা মোটামুটি কাছাকাছি কয়েকটা পাখির নাম বলে দেয়। তারপরে সেগুলোকে নিয়ে স্টাডি করলে বোঝা যায় কোন পাখিটা। আর এই দুটোই যখন ফিল করে যে আমরা বুঝতেই পারি না, তখন যারা এক্সপার্ট আছেন, আজকে তো ইন্টারনেটের যুগে সবাই প্রায় হাতের কাছে, তো এক্সপার্টদের আমরা ছবিটা পাঠিয়ে জিজ্ঞেস করি সেটা কী পাখি, তখন সেটা বলে দেয়। আমাদের বার্ডারদের গ্রুপ আছে বিভিন্ন, ত্রিপুরা ভিত্তিক গ্রুপ আছে, ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক গ্রুপ আছে, ইন্ডিয়া ভিত্তিক গ্রুপ আছে। তো আমরা পাখির ছবি তুলে অনেক সময় না বুঝতে পারলে সেখানেও পাঠাই। তো এক্সপার্টরা যারা আছেন তারা বলে দেন। আপনার ফেসবুক ওয়ালে একটা ছবি দেখছিলাম, রাজস্থানের একটা ছবি। এটা কবেকার স্যার? রাজস্থানের ছবিটা আমার যতদূর মনে পড়ছে সেটা খুব সম্ভবত 2008-এর। 2008। আমি পাখির ছবি তুলতে শুরু করেছি কিন্তু খুব বেশি দিন হয়নি, বছর 10-এক, 9-10 বছর, মানে সিরিয়াসলি পাখির ছবি তুলছি। আচ্ছা। তার আগে তো আমি ল্যান্ডস্কেপ তুলতাম, বা ওই যে যেটা বললাম ম্যাক্রো ফটোগ্রাফি, Macro-photography। ইনসেক্ট বা ছোট জিনিস। কোন পাখিটাকে খেতে সবচেয়ে ভালো লাগে? মুরগি, সেটাকে পালা যায়। আমি কখনো ওয়াইল্ড লাইফ খাইনি কিন্তু। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করতে একদম, চাইছিলাম। যেটা অনেকে একদম কবুতরের না আমি খাইনি। যেটাকে ব্রয়লার হ্যাঁ, মানে হ্যাঁ। ফার্মে সেটাকে চাষ করা হয়, পোল্ট্রি। সেটাই খাই। হ্যাঁ, পোল্ট্রি। কবুতরও খাননি কখনো? ছোটবেলায় খেয়েছি কিন্তু বহুদিন ধরে খাইনি। আপনি এখন যে বর্তমানে ক্যামেরাটা ইউজ করছেন বা লেন্সগুলো ইউজ করছেন, সেগুলো সম্পর্কে যদি একটু বলেন। এগুলো দেখতে খুব সুন্দর অ্যাকচুয়ালি। সেটাই আমি যেটা বুঝতে পারছি। আসলে ঠিক একটা তো না, আমি বেশ কয়েকটা ক্যামেরা ইউজ করি এবং লেন্স আছে, কিন্তু বার্ডিং নিয়ে তোমরা বেসিক্যালি যেটা দেখো সেটা একটা 800 mm লেন্স, তার সঙ্গে একটা ক্যামেরা লাগানো, সেটা একদম ডেডিকেটেডলি বার্ডিং এর জন্য। সেটা দিয়ে অন্য কিছু বিশেষ একটা করা যায় না, কারণ সেটা দিয়ে যদি তোমার মুখেরও ক্লোজ আপ তুলতে চাই, তোমাকে 50 মিটার দূরে যেতে হবে। তো 50 মিনিটটা মজা করে বললাম, কিন্তু অনেকটাই দূর। হ্যাঁ। তো এই জন্য সেটা বেসিক্যালি বার্ডিং এর জন্য। আর আমার অন্য ছবি তোলার জন্য যেগুলো আমি আগে করতাম, ইনসেক্ট বা যেটা আর্কিওলজিক্যাল জন্য করি, বা ইন এ রাউন্ড ছবি লেন্স, যেগুলো ল্যান্ডস্কেপ বা পিপল ফটোগ্রাফি, সবগুলো তো আলাদা আলাদা লেন্স ইউজ করি। আর আর্কিওলজির জন্য আমি বিশেষ একটা ক্যামেরা ইউজ করি, সেটা আসলে একটা ওই যা হয় আমাদের তো মানে একটা ক্যামেরা কিনতে গেলে কয়েক বছরের টাকা জমাতে হয়, সেটা একটা বিশাল অফারে একটা ক্যামেরা পেয়ে গেছিলাম, সেটা নিয়েছিলাম। দারুণ ডিটেলস আছে সেটাতে। কোনটা স্যার? সেটা হলো 5DSR ক্যাননের। সেটা যখন আমি কিনেছিলাম প্রায় 65% রিবেট চলছিল তাতে, এবং ওই সেই জামাইবাবু এনে দিয়েছিলেন আমেরিকা থেকে। আর এখন যেটা বার্ড ওয়াচিং এর জন্য যেটা ইউজ করা হয়, এটাই একমাত্র আমার ইন্ডিয়া থেকে কেনা ক্যামেরা। ওই কোন ক্যামেরা এটা? এটা নাইকনের, এটা Z9, আর তার সঙ্গে একটা 800 mm 6.3 লেন্স। যদি আমরা একটা হালকা বাজেটে কোনো ফ্লি মার্কেট থেকে ক্যামেরা কিনতে যাই, যেগুলো কলকাতায় বা গুয়াহাটিতে বা দিল্লিতে পাওয়া যায় ফ্লি মার্কেটে, ওগুলো কি আদৌ ভালো ক্যামেরা? না, ভালো ক্যামেরা না। অনেক ক্ষেত্রে সেগুলো রিফারবিশড ক্যামেরা, কারো খারাপ হয়ে যাওয়া ক্যামেরাকে রিপেয়ার করে দেওয়া হচ্ছে, ফাঙ্গাস পড়ে গেছে ক্লিন করে, এতই সুন্দর তারা ক্লিন করে, সেটা বোঝাই যায় না। বোঝা যায় না। আমি বলবো কিনুন। আর আমাদের জন্য যেরকম এরকম ক্লোজ রুম শ্যুটের জন্য কোন ক্যামেরাটা আপনি রেফার করবেন স্যার? দেখো, আসলে বহুদিন ধরে ফটোগ্রাফিতে থাকার কারণেই হয়তো আমার একটু নাক উঁচু হয়ে গেছে, যে ক্যামেরায় ভালো কন্ট্রাস্ট আসে না, শার্পনেস আসে না, সেগুলো আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কিন্তু ভিডিওর জন্য তো অবভিয়াসলি সোনির কিছু ক্যামেরা আছে, তোমরা দেখতে পারো, বিশেষত সোনির যেগুলি পডকাস্টের জন্য কিছু ক্যামেরা আছে, সেগুলো তো কম্প্যাক্ট এই টাইপের কিছু ক্যামেরা, এগুলি আমি যদিও নিজে কোনোদিন ইউজ করি না, আমি বলতে পারবো না। আর আমি যেগুলো ইউজ করেছি আইদার DSLR বা মিররলেস,
সেগুলি তো হ্যাঁ একটু দাম তো বেশি, বিশেষত তুমি যদি গুড কোয়ালিটির লেন্স কিনতে চাও তার দাম অবশ্যই বেশি। আমি বলবো যে খুব মানে এখন আমাকে কিনতে হবে বলে তড়িঘড়ি এটা কিনে নিলাম তা না করে একটু পয়সা জমিয়ে অ্যাটলিস্ট একটা মডারেট ক্যামেরা কেনা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, যেটা দীর্ঘদিন তোমার চলবে যদি যত্ন করে রাখতে পারো। আচ্ছা, আপনার এখানে যেটা আমরা শুনলাম দুটো শব্দ, ডিএসএলআর আর মিররলেস, এটার মধ্যে কি পার্থক্য স্যার? হ্যাঁ, তাহলে তো আমাকে আরেকটু গোড়া থেকে বলতে হবে। প্রথমে এসএলআর দিয়ে শুরু করি। আচ্ছা। আসলে ক্যামেরার জগৎ যখন ধীরে ধীরে ক্যামেরা ডেভেলপ করে, একটা সময় এসে যেটাকে বলে এসএলআর ক্যামেরা সেটা ভীষণভাবে জনপ্রিয় হয়। এসএলআর মানে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, মানে যে জিনিসের যে লেন্সটা দিয়ে যে ভিউটা আমি দেখছি ছবিও তারই তুলব। আগে কি হতো, হয় উপরে একটা ভিউ ফিল্টার আলাদা, লেন্সটা আলাদা, তার ছবি তোলা হতো। দেন দুটো লেন্স থাকতো আগের দিনের বক্স ক্যামেরাগুলো দেখলে অনেকে মানে মনে যদি করতে পারে, উপরে লেন্সটা দিয়ে ভিউ ফাইন্ডার, নিচে লেন্সটা দিয়ে ছবি। তাতে গিয়ে আর যাই হোক একদম হুবহু সেই অ্যাঙ্গেল সেই ফ্রেম আমি পাচ্ছি এরকম না। যদিও মানে এসএলআর এর ক্ষেত্রে যে একদম সবসময় 100% ফ্রেম পাই তা না, অ্যাঙ্গেলটা তো সেটাই, মানে আমি ওই লেন্সটা দিয়ে যা দেখছি তারই ছবি তুলব। এবং তার জন্য একটা আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ক্যামেরাতে লাগানো থাকতো। লেন্স থেকে এখানে লাইটটা পড়ে, উপর দিয়ে উঠে ভিউ ফিল্টারের প্রিজমের মাধ্যমে আমরা চোখে দেখি। যখন ছবিটা ওঠে তখন প্রথম এই মিররটা উপর দিকে উঠে যায়, তার মানে একবার সরাসরি লেন্সের মানে সেন্সারের দিকে বা আগেকার দিনে ফিল্মের দিকে আলোটা যেতে পারতো। দেন ওইখানে শাটারটা আছে, শাটারটা ওপেন হয়ে সেন্সার বা ফিল্মকে আলোটা দিত। তো তারপর হলো সিঙ্গেল লেন্স রিফ্লেক্স বোঝা গেল। দেন যখন এই ফিল্ম সরিয়ে সেখানে সেন্সার বসলো সেটাকে বললো ডিএসএলআর, মানে ডিজিটাল এসএলআর, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। ধীরে ধীরে ক্যামেরার যখন আরও উন্নতি হয়েছে, এখন করেছে কি ওরা, ওই যে মাঝখানের মিররটা সেটাকে সরিয়ে দিয়েছে, তাতে ক্যামেরাটা অনেক হালকা হয়েছে, ক্যামেরার স্পিড বাড়িয়ে দিয়েছে। এটা করে কি, সবসময় সেন্সারটাকে ওপেন করে সেন্সার ছবিটাকে প্রসেস করে একটা ছোট্ট মনিটরের মাধ্যমে ভিউ ফাইন্ডারে দেখিয়ে দিচ্ছে। মানে আমরা সেই জিনিসটাই দেখছি এবং আমার অ্যাপারচার লাইট যাই করি না কেন সেটাকে আমরা হুবহু দেখবো যেটা ছবিতে আসবে। আমাদের এসএলআর এর ক্ষেত্রে কিন্তু বা ডিএসএলআর এর ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, কারণ আমি অ্যাপারচার ছোট করলাম, যখন ভিউ ফাইন্ডারে দেখছি সেটা প্রসেসড ছবিটা দেখছি না। তো এখন প্রসেস ছবিটা দেখার জন্য সেই মিররটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, তাতে ক্যামেরা অনেক বেশি হালকা হয়েছে, তার রেসপন্স টাইমটা অনেক দ্রুত হয়েছে, এগুলো। আহ, আপনার প্রিয় পলিটিশিয়ানস কারা স্যার? এই রে, এইভাবে হয়তো আমি বলতেই পারবো না, কারণ আমি পলিটিক্স ব্যাপারটা নিয়ে মাথাটা এতই কম ঘামাই। আর তাই বলে পলিটিশিয়ান বলেছি। হ্যাঁ, কমলা দাসও বলেন যেমন, মানে আমার পলিটিক্স সম্পর্কে বেশি জ্ঞান নেই, কিন্তু আমি পলিটিশিয়ানসদের নাম আওড়াতে পারবো সপ্তাহের দিনের মতো। না, পলিটিশিয়ানদের যেহেতু আমরা খবরের কাগজ পড়ি সেখানে পলিটিশিয়ানদের নাম প্রচন্ডভাবে সামনে আসে। আপনার প্রথম যাদের কথা মনে পড়ে, যাদের আইডিওলজিস আপনার ভালো লাগে? তাহলে বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বসুই। এরপর then আপনি জানেন আমি রিসেন্ট টাইমের কারোর নাম গান্ধীজি খুঁজতে বা পারি। জওহরলাল নেহেরু, তারা তো বটেই। আমি আসলেই সত্যি করে হয়তো সেভাবে বলতে পারবো না। ইউ ডোন্ট ফলো পলিটিক্স? না। একদমই না? একদমই না। তাহলে ভোট কি বেসিসে দেন? ওই তো মানে ভোট একটা হয়তো আদর্শ থেকে গিয়ে দিই, কিন্তু সেটা মানে খুব একটা প্রভাবিত করে না আমার সাধারণ জীবনযাপনকে। আচ্ছা। সেটা তো অবশ্যই। আর এটা বলতে তো অবশ্য প্রত্যেক সময় যিনি আমাদের প্রধানমন্ত্রী থাকবেন অবশ্যই তিনি আমাদের সবার জন্য খুবই প্রিয় পাত্র বা প্রিয় মানুষ তা হবেন। তো কিন্তু সেইভাবে মানে কি বলবো, পলিটিক্সকেই বিচার করে বা কোনো দল বা তার কোনো আইডিওলজি বা সেইভাবে নিয়ে ভাবনা চিন্তা আমি সত্যিই আমি করি না। আমি হয়তো সেইভাবে ভাবতেও পারি না বা সেই জায়গাতে নেইও। না, আমি বলতে চাইছি যে মানে ঠিক আছে, কারোর একজন একটা পলিটিক্যাল আইডিওলজি এট দ্য মোমেন্ট নাই থাকতে পারে, বাট ভোটটা তো দিতে হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, ভোট তো দিই, অবভিয়াসলি ভোট দিই, কোনোবার ভোট মিস করিনি। এইভাবে বলা যেতে পারে আমি খুব কি নাগরিক, সচেতন নাগরিক। আচ্ছা, ফটোগ্রাফি নিয়ে কথা বলছিলাম, দেন পলিটিশিয়ান। লেটস টক অ্যাবাউট ফটোশুট অফ আ পলিটিশিয়ান। আমাদের সন অফ দ্য সয়েল জিষ্ণুদেব বর্মন থেকে হিজ এক্সিলেন্সি জিষ্ণুদেব বর্মনের ছবি তোলা, সেই এক্সপিরিয়েন্সটা কেমন স্যার? এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার আসলে। যেটা ঘটনা, আমার যেটা সর্বশেষ বই যেটা গুয়াহাটি থেকে প্রকাশিত হয়েছে, পার্থসারথীর পাখির দেশে, সেটা যখন প্রকাশিত হয় সেই সঙ্গে রাজমালার পঞ্চম লহর
একই প্রকাশকের একই দিনে প্রকাশিত হয়েছিল। তো সেই জন্য তখন জিষ্ণু দেববর্মন গভর্নর হননি, ত্রিপুরাতে ছিলেন। তো রাজ পরিবারের সঙ্গে সংযুক্ত অনেককেই সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল বই প্রকাশ করার জন্য, বা ভারত ত্রিপুরার যারা জ্ঞানী গুণী ব্যক্তিত্ব বেশ কয়েকজন ছিলেন। সেখানে বইটি প্রকাশ করার সময় তিনি দেখেছিলেন আমার বইটা এবং আমাকে ডেকে কথা বলেছিলেন যে তার ছবিগুলো ভালো লাগছিল এরকম। তো পরবর্তীকালে তার নিজের একটা বই প্রকাশের সময় তার নিজের কিছু ছবির দরকার হয়। তো দু একজনকে দিয়ে ছবি তোলানোর পর তার বোধহয় পছন্দ হচ্ছিল না যে এই ছবিটা ভালো লাগছে না। তো তখন উনি সেই পাবলিশারকে বলেছিলেন যে আমাকে দিয়ে যদি ছবি তোলানো যায়। আমি বলছি হ্যাঁ, আমি গিয়ে ছবি তুলে দিতে পারি, কিন্তু উনি যদি কষ্ট করে আমার বাড়িতে আসতে পারেন, কারণ আমার স্টুডিও লাইটগুলি সেভাবে সেট আপ করে আমি করতে পারি, আমি সেট করে রেখে দেবো, উনি আধা ঘন্টার জন্য আসুন, আমি ছবি তুলে দিতে পারি। তো উনি খুবই ভালো মানুষ, রাজি হয়ে গেছেন খুব সহজে আমার মতো একজন অর্বাচীনের বাড়িতে আসা। তো উনি এসছেন এবং যে অভিজ্ঞতাগুলো, যেটা বলবো, একজন রাজ্যপালকে এত কাছে থেকে দেখার তো সুযোগ আমাদের কম থাকে, যদিও আমার পেশাগত কারণে কয়েকবারই আমার মিটিংয়ে গিয়েছিলাম, যেখানে রাজ্যপালের সঙ্গে আমার যিনি দপ্তরের কর্তা, ওনাদের মিটিংয়ের ক্ষেত্রে আমাকে সঙ্গে যেতে হয়েছিল। কিন্তু শুধু আমার কারণে আমার বাড়িতে একজন রাজ্যপাল, সেটা আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার। তো যে কয়েকদিন আগে থেকে এই সিকিউরিটিটা খোঁজখবর রাখা, আমাকে বলতে বলা হয়েছিল সেটা যেন প্রচার না পায়, কারণ কেউ গেটের সামনে বা বাড়িতে ভিড় করে সেটা কাম্য নয়। তো আমরা সেভাবে গোপনে রেখেছিলাম। তো সেদিন সকালে কিন্তু, যেটা একটু আগে তুমি কথা বলছিলে আমার বার্ড ওয়াচিং নিয়ে, সেদিনও কিন্তু সকালে আমি পাখির ছবি তুলতে বেরিয়েছিলাম। তখন বাড়িতে পুলিশও এসেছিল, এসে খোঁজখবর করে ফোন নাম্বারটা আমার নিয়ে গেছে। তো যথাসময়ে ওনার যে সময়, সেই সময়ে তো যেভাবে তাদের আসে, সিকিউরিটি টিকিউরিটি সহ গাড়িগুলি এসে নিয়ে এলেন বাড়িতে, এবং এতই মাটির মানুষ, খুব সহজভাবে কথা বললেন, কয়েকটা ছবি তুললাম আমরা, দেন এই আধা ঘন্টার মতো থেকে উনি বেরিয়ে গেলেন। কিছু খাওয়ালেন না? হ্যাঁ, আসলে এটা আরেকটা মজার ব্যাপার। আমি জিজ্ঞেস করেছিলাম যখন উনি এসেছিলেন প্রথম, তার সেক্রেটারি বা সিকিউরিটিকে, যে আমি কি তাকে চা বা কিছু অফার করতে পারি? তখন তারা বলছিলেন যে না, এটা অফার করবেন না, কারণ তাহলে আমাদের আপনার ফুড টেস্টার আনতে হবে, সেটা আরেকটা ঝামেলা, ছেড়ে দিন, করবেন না। কিন্তু অন্য যারা এসেছিল তাদের জন্য আমরা চাটা রেখেছিলাম। তো উনি নিজেই এসে এই দু একটা স্ন্যাক্স নিয়ে বললেন আমি শুধু চা খাবো। তো সেটা আমার জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা। উনি নিজে থেকেই চা খেয়েছিলেন। আর রান্না করেন আপনি? আমি সর্ষে ইলিশ রান্না করতে পারি শুধু। কোনো হেলথ কমপ্লিকেশন নেই তো স্যার? এখন পর্যন্ত তো নেই। ভেরি গুড। এবং আমাদের একটা প্ল্যান আছে আগামী ফেব্রুয়ারিতে একটি ফটোগ্রাফি ট্যুরে যাওয়া, একটু দূর, যার জন্য যে পোশাক আশাকগুলি এনেছি আমি ইচ্ছে করে একটু একটু টাইট পোশাক কিনেছি, যাতে আমি ওজনটা কমিয়ে সেই পোশাকটা পরতে পারি। এবং স্বভাবতই সেই জামা আপনি এনে দিয়েছেন, এবং ওই যে তোমাদের আটলান্টা, আবুধাবি, কলকাতার যে বাক্স, ওটার ভিতরে আছে এগুলো। আমরা তাহলে খুলতে পারি। আসলে আরো অনেক কিছু আছে, আমার একার না, আর অন্যদেরও কিছু আচ্ছা জিনিস ঠিক আছে, এর তাহলে মধ্যে খুলবো না। আমরা নিচ্ছি। আমরা বারণ একটা- করার খুব ভালো উপায়। আমরা কোথায় যাচ্ছি কিন্তু জিজ্ঞেস করোনি। জিজ্ঞেস করবো না? করোনি তো তুমি। হ্যাঁ স্যার, আমি তো দিলাম, তুমি জিজ্ঞেস করতে পারোনি। স্যার কোথায় যাচ্ছেন তাহলে? আসলে আমরা যাচ্ছি কেনিয়া। কেনিয়া? হ্যাঁ। সেই চাঁদের পাহাড়ের কেনিয়া, শঙ্কর যেখানে গিয়েছিল। শঙ্কর কি কেনিয়াতে গেছিল? হ্যাঁ, কেনিয়াতে। নাইরোবি গেল। নাইরোবি, আমরা কেনিয়াতেই থাকবো। আফ্রিকা। আফ্রিকা। স্যারের প্রিয় কবি সম্পর্কে জানবো সবার আগে। সুকান্ত ভট্টাচার্য আপনার প্রথম আবৃত্তি করা কবিতা। প্রিয় কবি আসলে আমার এখনো রবীন্দ্রনাথ, হুম। অবশ্যই রবীন্দ্রনাথ। এরপর? নজরুল ইসলাম। না, আমি একটু ওল্ড স্কুল। আচ্ছা। আমার ওই পুরনো জীবনানন্দ দাশ। আধুনিক কবিদের মধ্যে আর এখন তো আপনাদের জয় যেহেতু গোস্বামী অবশ্যই ভালো লাগে, এবং ত্রিপুরার বেশ কয়েকজন কবি কিন্তু ভালো কবিতা লেখেন। আমি সেটাই বলতে চাইছিলাম, আপনাদের তো এখন অনেক কবি বন্ধু থাকবেন। হ্যাঁ, অবশ্যই আছেন। ত্রিপুরার যারা কবিতা লেখেন, আমাদের পার্থ ঘোষ একজন আছেন, আলপনা দেবনাথ আছেন, হুম। রিয়া দেবী আছে, মন্দিরা লস্কর আছে, প্রদীপ প্রদীপ মজুমদার আছেন। আচ্ছা। এমন বেশ কয়েকজন আছেন যাদের কবিতা আমি আবৃত্তি করেছি এক সময়। আসলে কোভিডের সময় যখন আমরা খুব একটা বেরোতে পারতাম না, আমি তাদের কবিতা রেকর্ড করে করে ইউটিউবে দিতাম, ফেসবুকে দিতাম। ফেসবুকেও। তো এমন অনেকের কবিতাই আমি আবৃত্তি করেছি। দেন গোপা চ্যাটার্জি আছেন, যদি ওর লেখা গল্প আমার কাছে আরো বেশি ভালো লাগে, কিন্তু ও ভালো কবিতা লেখে। গোপা চ্যাটার্জি আমার আত্মীয়াও বটে। তারপর চৌধুরী দেবাশ্রিতা দি আছেন,
আচ্ছা, ভীষণ ভালো লেখেন। আপনার 5টা বুক যেটা আমাদের অডিয়েন্সকে আপনি রেকমেন্ড করতে চান। এটা পড়ার জন্য হ্যাঁ, হ্যাঁ। মাস্ট রিড 5 বুকস। আসলে আমার না একটা অদ্ভুত ব্যাপার, আমি মানে শেষ দিকে আমি তো একসময় প্রচুর বই পড়তাম, কিন্তু নারায়ণ সান্যালের বইগুলো আমাকে প্রচণ্ডভাবে মোহিত করতো। এক নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক ওকে, দারুণ, মানে অসাধারণ আমার কাছে লেগেছে। ওকে। দেন একটা হলো আমার আসলে সবচেয়ে বড় একটা রোগ আছে, যেটা হলো আমি প্রপার নাউন ভুলে যাই। বইয়ের মোলারটা পর্যন্ত ঝকঝক করছে আমার কাছে, কিন্তু নামটা বলতে পারছি না। নারায়ণ সান্যালের আর একটা বই, বকুলতলা পিএল ক্যাম্প, একটা দারুণ বই হ্যাঁ। আছে। দেন লোটা কম্বল সঞ্জীব চট্টোপাধ্যায়, ওকে, অসাধারণ লেগেছে আমার কাছে। 3টে হলো। মীনাক্ষী সেনের জেলের ভেতর জেল, একটু শুনিনি কখনো। হ্যাঁ আরে অসাধারণ বই একটা। আচ্ছা, দেন আর কার কথা বলবো, সন্মাত্রানন্দের, আহা কিসব বই, তার মধ্যে যেটা খুব মানে পপুলার হয়েছিল না, নাস্তিক পণ্ডিতের ভিটা। আচ্ছা, এই সন্মাত্রানন্দই কিন্তু আমার প্রথম বইয়ের ভূমিকা লেখেন, আচ্ছা। এবং তার উৎসাহেই আমার লেখালেখি একটা বইয়ের আকারে প্রকাশ। উনি একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, তো তার অসাধারণ সব বই আছে, তার মধ্যে জেলের ভেতর জেল যেটা বললো, আরে সরি, নাস্তিক পণ্ডিতের ভিটা একটি অপূর্ব রচনা। আমার ধারণা সেটা হয়তো 20 বা তার বেশি মুদ্রণ হয়ে গেছে, এতই পপুলার সেটা। একটা সময় আনন্দ পুরস্কারের যে জন্য শেষ 3টা যে বই ছিল, তার মধ্যে এটা একটা ছিল। তাছাড়া তার রিসেন্টও বই বেশ কিছু বেরিয়েছে। উনি সাউথ ইন্ডিয়ান ক্লাসিককে নিয়ে তার বাংলা একটা বই করেছেন। অসাধারণ পণ্ডিত লোক, এবং তার লেখার মধ্যে পাণ্ডিত্যের ছাপ দারুণ স্পষ্ট। আর সবচেয়ে মজার ব্যাপার, তিনি আমাকে নিয়ে একটা বই লিখেছিলেন আয়না বলে, যাতে একজন ক্যারেক্টারটা ছিলাম আমি এবং আমার ফটোগ্রাফি। দ্যাটস ইন্টারেস্টিং। আমাদের সেটা সংগ্রহ করতে হবে তাহলে এবার। আচ্ছা, আপনি খাটে বসতে চাইছিলেন না কারণ পায়ের ব্যথা, হাঁটুতে ব্যথা। পাহাড় চড়েন কিভাবে স্যার তাহলে? এখানে একটা গল্প আছে, মেবি আমার ওজনের কারণে অথবা বয়স অথবা দুটো মিলিয়েই, যে আমি হাঁটু মুড়ে বসতে ডাক্তার বারণ করেছেন, তাতে আমার পেইন হয়, ব্যথা হয়। তো ওই পাহাড় উঠতে গেলে হাঁটুটা তো মুড়তে হয় না, সেই জন্য তখন কোনো সমস্যা হয় না। স্টিপ রেখে কিভাবে? খুব স্টিফ হয়তো উঠতে পারি না এখন আর, কিন্তু এমনি এবড়ো খেবড়ো জায়গায় 8-10 কিলোমিটার হেঁটে নেওয়া এটা এখনো পারি। 8-10 কিলোমিটার? তো হয়েই যায়, তারপর ক্যামেরা কাঁধে নিয়ে। ওকে। কিন্তু ওই যে যদি আমাকে ওই বসতে হয়, তখন আমি খুঁজি কোথাও একটু উঁচু নিচু আছে, মানে অনেকটা মুড়া বা এরকম জায়গাতে বসার মতো। ক্ষেতের আলে বসি, খুব এইভাবে লেফটে বসে যেতে পারে, কিন্তু উঠতে গেলে সমস্যা হয়। সে তো হবেই, সেগুলোকে নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। আর দুর্গাপূজার এক্সাইটমেন্ট আছে কিছু? ভীষণ আছে। আপনি তো ভগবানে বিশ্বাস করেন না। তাতে কি, উৎসবটাকে তো বিশ্বাস করি। এই যে এতগুলো লোক একসঙ্গে আনন্দে যাচ্ছে, আনন্দ পাচ্ছে, সেজে গুজে যাচ্ছেন, এই চারদিকে তো আলো, ইউ সি ইট অ্যাজ আ রোশনাই। ফেস্টিভ্যাল। অবশ্যই। আমি আসলে সিরিয়াসলি জানি না বর্তমানকালে পূজাকে কয়জন মানে ভক্তি ভরে পূজা করেন। শুধু দুর্গাপূজা বলে বলছি না, যে কোনো পূজাতেই আমি তো দেখি পূজার থেকে উৎসবটাই অনেক বেশি। সেই জমজম্প বাজনা, নাচ, পূজার থেকে বিসর্জনের খরচ বেশি। তো সেগুলোকে সত্যি কি ভক্তিতে করেন কয়জন? করেন হয়তো কেউ কেউ, কিন্তু সংখ্যাটা বোধহয় কম। আমার মানে আমি যতটুকু দেখি তাতে বোঝা যায়। দুর্গাপূজা তো গত 3 বছর ধরে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাকে জাজ বানানো হয় সেরা পূজার জন্য। তো সেটাও পরিচালনা পূজা আমি দেখছি। একটা দারুণ মজার গল্প বলি। সেবার প্রথম যখন আমার হাঁটুতে খুব ব্যথা, ডাক্তার 1 মাস আমাকে নিরামিষ খেতে বলেছিলেন, কারণ প্রাণীজ প্রোটিন থেকে নাকি সেই ব্যথাটা বাড়তে পারে। তখনই পূজা, তখনই প্যান্ডেলে ঘোরা। আমার এক বন্ধু মজা করে বলছিলেন যে, দেখ তুই ঠাকুরে বিশ্বাস করছ না, আর এখন ঠাকুর তোরে ঘাড়ে ধইরা পূজাও দেখাইতেছে, নিরামিষও খাওয়াইতেছে। কারণ ওই জাজ হওয়ার কারণে তো প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকতে হয় গিয়ে, একদম যে জোনেই থাকি। একদম। আমার কাছে যেটা বেশি ইন্টারেস্টিং লাগছে যে মানে ওটা সার্ভাইভ করলেন কিভাবে আপনি? 1 মাস খেয়েছেন আসলে? হ্যাঁ, আমিও ডাক্তারের কথা খুব অক্ষরে অক্ষরে শুনি। একদম মানে আমার মতো রোগী পেলে ডাক্তাররা খুব খুশি হয়। যা বলবেন। একবার একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ের লিগামেন্টে চোট পেয়েছিল। ডাক্তার বলেছিলেন 6 মাস যেন আমি
ফ্লোরে না বসি বা হাঁটু না মরি, আমি একদিনও করিনি। এবং যে কারণে পরবর্তীকালে আবার বাইক কিক দিয়ে স্টার্ট করতে পারছিলাম। আমার লিগামেন্ট নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, বাইক চালান আপনি, মানে নিজের বাইক? হ্যাঁ, নিজের বাইক রাইডিং পছন্দ করেন খুব? ভীষণ পছন্দ করি। একটা রাইড করবো বলে কিনেছিলাম, তারপর করোনা টরোনা এসে ব্যাপারটাকে এমন ধাক্কা দিল, এখন হয়তো সেইভাবে হোয়াট বাইক ডু ইউ হ্যাভ? এই মুহূর্তে আমার দুটো বাইক, একটা তো চালাই না যেটা আগেরটা ছিল, সেটা একটা অনেক পুরনো একটা বাইক, কাওয়াসাকি বাজাজের, আর হ্যাঁ। এখন একটা রয়্যাল এনফিল্ড চালাই। আচ্ছা, উল্টো এই বয়সে হাঁটুর ব্যথা নিয়ে আপনি যখন কিনি তখন ধরে হাঁটুর ব্যথা ছিল, হাঁটুর ব্যথা তো রিসেন্ট আবিষ্কার। এখন চালাচ্ছেন তাও? হ্যাঁ, একটু আগে তো চালিয়ে অফিস থেকে বাড়ি এসেছি। আমি এখন সবাইকে জিজ্ঞেস করছি, আমি নিজে ওই ডাইলেমাতে ভুগছি অ্যাকচুয়ালি, আমি সেই কনফিউশনে আছি অ্যাকচুয়ালি। এই যে আপনার একটা পছন্দের জীবন, যেখানে আপনি একদিকে আহ, পাখি পর্যবেক্ষক, একদিকে আপনি লেখক, একদিকে আপনি ফটোগ্রাফার, এর পাশাপাশি আপনি একটি সরকারি দপ্তরে কাজ করছেন, যেটা একদম একটা নিরস একটা জায়গা, যেখানে কাজ করার একটা প্রচণ্ড বাধা ধরা নিয়মের মাঝখানে থাকতে হয়। ওই দুটোকে কিভাবে আপনি ব্যালেন্স করছেন একসাথে? আসলে সেইভাবে বলতে গেলে যে ওই দপ্তরের কাজটার কারণে যে মাসের শেষে যে টাকাটা ওরা দেয়, সেই কারণে আমি কিন্তু ক্যামেরাগুলো কিনতে পারি। আচ্ছা। এবং শুধু তাই নয়, আমি যে কোথাও যে যাবো তার পেট্রোলের খরচটা ওইখান থেকে আসে। যখন ওই ব্যাপারটা মাথায় আসে তখন চাকরিটা অনেক বেশি সহজ সাধ্য মনে হয়। তাহলে কিন্তু বলছেন যে এটা নিয়ে একটা মজার কথাও আছে, সেটা আমি বলতে চাই। তখন অল ইন্ডিয়া রেডিওতে আমি খুব প্রোগ্রাম করি। একদিন রাত্রেবেলা আমি প্রোগ্রাম করে ফিরছি। শঙ্কর প্রসাদ মণ্ডল বিখ্যাত সাংবাদিক ছিলেন আগে। উনি কাউকে বলছিলেন, এই যে ছেলেটা কি ভালো করছিল, এই একটা চাকরি পেয়ে গেল, হয়ে গেল। আসলেই তো চাকরি আমাদের জীবন থেকে যৌবনটাকেই নিয়ে নেয়। বাকি সময় যতটুকু বলতে, এই জন্যই যা হয় ছুটির দিনগুলোকে আমি খুব কাজে লাগাতে চেষ্টা করি। এবং যেগুলো রাত্রিবেলা আমি পড়াশোনা, ফটোগ্রাফি নিয়ে, পাখি নিয়ে, বা ছবি দেখা বা যাই করা, বা ছবিগুলো এডিট করা, তার জন্য রাত্রিবেলা এইগুলোই করি। মানে আমি মগ্ন হয়ে আছি ছবিতে, আর অফিসটা তো করতে হয়, না হলে পেটের ভাত জোগাড় হয় না। আমাদের দুজনের অ্যাকচুয়ালি এই কনফিউশনটা, মানে রিসেন্টলি এখন যেমন পিজিটির পোস্ট বেরোলো, ভ্যাকেন্সি বেরোলো, দুজনেই ভাবছি যে অ্যাপ্লাই করবো কি না। আমি যেটা সিরিয়াসলি বলবো, যদি মনে করো এটা দিয়ে তোমার ব্রেড এন্ড বাটার আসতে পারে, চাকরিটা করো না। আপনার বার্ড ওয়াচিংও তো আপনাকে প্রফেশনালি করতে পারেননি আপনি। না, আমি ছবি, আমার প্রথম ক্যামেরাটাই তো কিনে আমি চাকরির 5 বছরের টাকা জমিয়ে। ত্রিপুরা থেকে যদি ফটোগ্রাফি নিয়ে কেউ প্রফেশনে যেতে চায়, তাহলে তাকে বিয়ের ছবি তুলতে হবে, ওয়েডিং ফটোগ্রাফি ছাড়া, আর যেটা আমি পারি না। সুতরাং আমার কোনো উপায় ছিল না, অন্য কোনো একটা কাজ করতেই হতো যেটা আমার খাবার জোগাড় করবে। কখনো মঞ্চ সঞ্চালনা বা এরকম কোনো কিছু, আকাশবাণীতে যেহেতু কাজ করেছেন তাই বলছি, করেছি, অনেক করেছি, প্রচুর করেছি। এটা কি এখনো মানে মঞ্চে চাকরির আসতে জীবনের আগে? আগে বা চাকরি জীবনের পরেও। ফটোগ্রাফিটা তো বললাম আমি 5 বছর পরে শুরু করি, কিন্তু সেটা এখনকার মতো এরকম একটা কি বলবো, মানে প্রত্যেক সপ্তাহে বেরোতেই হবে এরকম ব্যাপারটা কম ছিল। যখন ইনসেক্ট ফটোগ্রাফি করতাম, তাতে হয় কি, এমন একটা জায়গাতে গেলে অনেক পোকা টোকা দেখা যায়, এবং সাধারণত আমরা ছুটির দিন বিকেলগুলোতে সেখানে যেতাম, সন্ধ্যা বা দিনগুলোতে। এখন যেমন পাখির জন্য সারা ত্রিপুরা ঘুরতে থাকি, তখন সেভাবেও করতাম না। তো তখন প্রচুর মঞ্চের অনুষ্ঠান পরিচালনা করেছি, অ্যানাউন্সমেন্ট করেছি, আবৃত্তি তো করতামই। এসব মিলিয়েই কেটেছে আর কি একটা জীবন। আবৃত্তির কথা উঠলো যখন, একটা শুনেছি স্যার, আর তাতেই খিদে বেড়ে গেছে অ্যাকচুয়ালি। আরেকটা আবৃত্তি স্যার, আসলে আপনার স্বরচিত কবিতা না হলেও, বাট হ্যাঁ, যেহেতু আপনি করতেন অনেক। হ্যাঁ, আমি শোনাই, তো যা হয় কতটুকু মন থেকে করতে পারবো আমি ঠিক জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলি, যেটা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে।
দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানা ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আচ্ছা, আমি আরেকটা বলতে চাই, এই জন্য আমি কৃপণ বলতে প্রথম লাইনটা বললো, এবার প্রথম লাইনটা বললো মাকাল। ওটা তো আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসেও ছিল কবিতাটা, হিন্দিতে, ইংলিশেও, বাংলাতে। আমি মাকাল বলি, এটা বেশ মজা। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশায় বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটি শুনে ভাবলে খানিক, বাঁকিয়ে যুগল ভুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শোধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশায় গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে কক্ষনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ভাষাহীন, খুব সুন্দর স্যার। এটা মানে আর আমি লেখা না, অনেকদিন পরে তো রবীন্দ্রনাথ কাছে থেকে আবৃত্তি দেখা, অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো স্যার। আমার তো আবৃত্তি দেখার, আবৃত্তি শোনার যোগ্য থাকে না। না 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 স্যার, আমি অডিও ভিজুয়াল কথা বলতেছিলাম আর কি বেসিক্যালি। না, বেসিক্যালি আবৃত্তিটা তো একটা পারফরমেন্স, মানে একটা অডিও ভিজুয়াল পারফরমেন্স। অবশ্যই। রিসেন্টলি কথা হচ্ছিল আমাদের মাতৃভাষা নিয়ে, অ্যাকচুয়ালি যে আমরা কেন আগরতলাতে বসে কলকাতার ভাষায় কথা বলি। মানে আমাদের আজকে যেমন ইন্টারভিউটা আমরা খুব চেষ্টা করলাম যে ওই বইয়ের লেখার ভাষায় কথা বলার জন্য, উচ্চারণগুলো ঠিক রাখার জন্য। সেটা নিয়ে আপনার কি মতামত স্যার? আসলে প্রত্যেকটা ভাষারই লোকাল ডায়ালেক্ট থাকবেই, বাংলা ভাষারও ডায়ালেক্টের কিন্তু অভাব নেই। একটা সময় বলা হতো প্রত্যেক 2 ক্রোশ দূরে দূরে ভাষার আমূল পরিবর্তন হয়ে যায়, কিন্তু সবগুলোই বাংলা। তো একটা এমন একটা স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলা যাতে সবাই বুঝতে পারে, এই জন্যই হয়তো আমরা একটা ভাষাকে চয়েস করেছি। তো সেই ক্ষেত্রে আমরা পড়াশোনা করেছি যে ডায়ালেক্টে, সেটাও একটা ডায়ালেক্টই বটে। তো সেটাকেই খুব সহজে চলে আসে। তাতে হয় কি, যে আমরা বাংলায় যেমন কেউ নোয়াখালী, কেউ সিলেটি, কেউ চাটগেয়ে, কেউ কলকাতার শান্তিপুরি, কেউ উত্তরবঙ্গে আবার ভাষাটা একটু ভিন্ন, ত্রিপুরায় আমরা একটা মিশ্র ভাবে কথা বলি। কিন্তু এইভাবে কথা বললে বেশি লোকের কাছে পৌঁছে যাওয়া যায়। আমরা কথাই তো বলি অন্যকে বোঝানোর জন্য, তো যে ভাষায় কথা বলে অন্যকে বোঝানো সহজে যায়, সেই জন্যই বোধহয় আমরা চুজ করি সেটাকে। আর আজন্ম লালিত যেটা একটা ধ্যান ধারণা যে ক্যামেরাতে বা মাইক্রোফোনে কথা বললে
সেটা আমাদের সেই পরিশীলিত বইয়ের ভাষায় কথা বলতে হবে, তার থেকে হয়তো আমরা সেভাবে বেরিয়ে আসতে পারিনি সবটা, যে জন্যই এই সব কিছু মিলিয়েই হয়তো ব্যাপারটা। আগরতলার ভাষাতে আপনার নিজের যে ভাষা, আঞ্চলিক ভাষাতে আমাদের প্রোডাকশনের জন্য একটি মেসেজ। দেখো, তোমরা মাঝখানে আমি কিন্তু একটা কথা কইছিলাম, যেটা ইয়েটা আমার বইয়ে লেখা, আমার যে আনন্দ লেখন যে পড়ছো, যারা দেখবে তাতে প্রচুর আমি আগরতলা ডায়ালেক্ট ইউজ করছি। তোমাদের জন্য যে মেসেজটা তুমি কইতে কইলা, যেটা সবচেয়ে আগে কমু, যে এইভাবে যে তোমরা কাজ করতেছো, বিভিন্ন জনের তাদের জীবনের বিভিন্ন চিন্তা ভাবনা বা তাদের দর্শন বা তাদের ভালো লাগা মন্দ লাগাগুলিরে এক জায়গায় আনতে চেষ্টা করছো। তো সেইভাবে করতে করতে একদিন দেখো তোমাদের কাছে এমন একটা ভান্ডার তৈরি হইব, সেগুলির একটা নির্যাস নিয়ে কিন্তু একটা দারুণ বই হইতে পারে, যে ত্রিপুরার মানুষরা কি ভাবে, কি খায়, কি দেখে, এটা নিয়ে একটা দারুণ জিনিস কিন্তু হইতেই পারে। তো এই জন্য তোমাদের জন্য এটাই মেসেজ, এটারে যেহেতু ধরছো ছাইড়ো না। একদম। যেটা আমার এক মামা কইতেন, লাইগা থাকলে মাইগা খায় না, লাইগা থাকতে হবে। স্যার, ভালো কথা, আপনার মামা থেকে মনে পড়লো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ কাউকে আঙ্কেল বলতে শুনেছি, সৌরভ গাঙ্গুলিকে দাদা বলে, আপনাকে সবাই মামা কেন বলছে স্যার? এটার একটা মজার গল্প আছে। আসলে দুজন আমাকে মামা ডাকতো, একজন আত্মীয়তার সূত্রে, আরেকজন মানে আমাদের আত্মীয়ের পাশের বাড়িতে থাকার কারণে। তো এই দুজন থেকে মামাটা এমন ভাবে ছিল, তাদের বন্ধুরা এই করে করে এত ছড়িয়ে গেছে, এখন আমার কাছে মনে হয় মামাটা খুব একটা সহজ ব্যাপার, মানে মামা ডাকলেই মনে হয় ব্যাপারটা খুব আপন। একটা যেমন কাকা না জ্যাঠা, এই নিয়ে কোনো সমস্যায় ভুগতে হয় না মামার ক্ষেত্রে। তো অনেক ক্ষেত্রে এমন হয়, আমার ভাগ্নে ভাগ্নিদের সঙ্গে তো আমার দেখা হয়ে যায়, কথাবার্তা হয়, বোনকে আমি দেখিনি জীবনে, এরকম অনেক হয়েছে। কিন্তু কাউকে ঠকালে আমরা বলি মামা বানাইছে। সেটা আরেক গল্প। আমাদের থাম্বনেইলের নাম হবে মামার ইন্টারভিউ, এফটি পার্থসারথী চক্রবর্তী। আমরা এটা দিয়ে শুরু করবো। তুমি একটু চ্যাট জিপিটি গল্প করতে আসলে, চ্যাট জিপিটি একদিন আমার কইছে যে ইয়ংস্টাররা নাকি আমার মামা ডাকে। আমি জানতে চাইছিলাম পার্থ সারথী সম্বন্ধে যা জানো বলো। যাও, তাহলে আপনি ওটাও করেন অবসর সময়ে। সেলফ অবসেশন তো আছে স্যার আপনার। এটা আছে বলেই হয়তো এগুলি করি। দারুণ স্যার। যদি নিজেকে ভালো না লাগে, তাহলে অন্যদের কাছে নিজেকে ভালো লাগবে কিভাবে? নিজেই যদি নিজেকে ভালো না লাগে, এবং প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার কারণ হলো তার কাজ। এমন নয় যে আমার দাড়ি সবুজ এই জন্য আমাকে ভালো লাগে। আমার ভালো লাগবে তো আমার কাজ নিয়ে, এবং আমি আমি নিজে করি, যেটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো কারণ তো নেই, যে আমি যেটা করতে চাই সেটা মনোযোগ দিয়ে করি, এবং মনোযোগ দিয়ে করার কারণেই হয়তো কারোর ভালো লেগে যায়, যেমন তোমাদের কিছুটা ভালো লেগেছে বলেই আজকে এসছো এখানে। হ্যাঁ, একদম স্যার। তো ওই কাজগুলিকে আমি বজায় রাখতে চাই, যে কাজগুলি করতে আমার নিজের ভালো লাগে, এবং এই কাজগুলির ফলটাও আমার ভালো লাগে, সেগুলি আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি, সেটাই চাই। অন দ্যাট নোট, উই আর ডান উইথ দিস সেশন। আমাদের এই আলাপচারিতা আপনার নেক্সট পাবলিকেশনের পরে আবার আমরা বসছি স্যার। অবশ্যই। ওকে স্যার, দেন 3, 2, 1 and cut.